আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কাঠগোলাপে আর শক্তি, পর্ব 31। লিখনীতে ইশরাত তন্নি। মাঝে কেটে গেছে দুদিন। শেখবাড়ির পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক। আত্মীয় স্বজন সবাই নিজের নিরে ফিরে গেছে। ভেঙে গুড়িয়ে যাওয়া অভিনিষেক হঠাৎ করে আগের রূপে ফিরে এসেছেন। গ্রামের মানুষ এটা নিয়েও কম কানাঘষা করেনি, এমনকি এখনও করে চলেছে। অভিনিষেকের সেদিকে কোনো খেয়াল নেই। দুটো সন্তান বুকে নিয়ে তিনি তার নিজের জগতে আছেন। মেয়ে দুটো তার একমাত্র নিশ্চুপ একদম নিশ্চুপ হয়ে গেছে। সেই নিয়ে তার চিন্তার শেষ নেই। আজ সকাল থেকে গুড়ি গুড়ি বর্ষণ শুরু হয়েছে, সাথে মৃদু বাতাস বইছে। দুপুরের দিকে অম্বর সূর্য দেখা মিললেও বিকেল থেকে আগের মতোই বর্ষণ নেমেছে ধরুনির বুকে। এখন সন্ধ্যাবেলা। মেহেরিমা মাগরিবের নামাজ আদায় করে বিছানায় শুয়ে আছে। শরীরটা আজ একটু বেশি খারাপ লাগছে। গত পরশুদিন ডাক্তার কনফার্ম করেছে মেহেরিমা কনসিভ করেছে 3 উইকস। এজন্য অবশ্য মেহেরিমার এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে। এ কদিনে হৃদিত মেহেরিমার পাশে থেকে একটুও নড়েনি। কুট্টুস পাখির আগমনে খুশিটা ঠিকমতো কেউই উপভোগ করতে পারেনি। হৃদিত একটা ট্রেতে বেদানা জুস আর ফল কেটে নিয়ে এসেছে। মেহেরিমা শুয়ে থাকতে দেখে খাটের নিকট এগিয়ে এসে আলতো করে কপালে হাত রেখে মেহেরিমার চোখ বোঝা খুলে তাকায়। দৃষ্টি উদাসীন, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। মেহেরিমার দিকে তাকিয়ে মুচকি হাসে হৃদিত। শরীর খারাপ লাগছে জান? উহু। তাহলে? ভালো লাগছে না। সব ঠিক হয়ে যাবে এনাবেলা, শুধু সময়ের অপেক্ষা। একটু কষ্ট করে উঠে এগুলো খেয়ে নে। মেহেরিমা জানেও না বললে হৃদিত ওকে খাইয়ে দেবে। কারণ কোনো তালবাহানা না করে উঠে বসে। হৃদিত যত্ন সহকারে ওকে খাইয়ে দিতে থাকে। মেহেরিমা খেতে খেতেই বলে, ভালোবাসেন আমায়? প্রমাণ লাগবে? চাইলে দিবেন? প্রাণটা চাইলে হাসতে হাসতে দিয়ে দেব। আপনার প্রাণ চাইলে আমি আর কুট্টুস পাখি কাকে ডাকবো? আমি আর কুট্টুস পাখিকে কাকে নিয়ে থাকবো? ছোট্ট একটা প্রমাণ চাই, দিবেন তো? বাবা মায়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করিয়েন না, কেমন? হৃদিত কিছুক্ষণ জন্য চুপ হয়ে যায়। পরক্ষণে কিছু একটা ভেবে মৃদু হেসে হ্যাসূচক মাথা নাড়ায়। মেহেরিমা সন্তুষ্ট হয়। বাবা মা যে কতটা মধুর জিনিস এখন খুব করে বুঝতে পারছে মেহেরিমা। বাবা মা ছাড়া জীবনটা বড়ই বেরঙিন। সময় রাত 11:15। অভিষেক দুই মেয়েকে দু হাতে জড়িয়ে বেলকনিতে বসে আছে। আকাশে মেঘ গর্জন করে চলেছে। মেহেরিমা চোখজোড়া বন্ধ করে রেখেছে। মাধবীর দৃষ্টি বাইরে। মেহেরিমা চোখজোড়া বুঝেই বলে, মা, আমাদের সাথে এমনটা কেন হলো? আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। বাবাও নিশ্চয় ওখানে একা থাকতে কষ্ট হচ্ছে। ওইটাই আমাদের আসল আর শেষ ঠিকানা। ওখানেই সবাইকেই যেতে হবে। মায়ের কথায় মেহেরিমা গভীর ভাবনায় মগ্ন হয়ে যায়। মাধবী নীরবে সবটাই শুনতে থাকে। কথা বলতে ইচ্ছে করছে না। আজ তোদের আমার আর আমার জীবনের গল্প শোনাবো। এই সমাজের কাছে হেরে যাওয়া অসহায় এক মেয়ের গল্প শুনবি তোরা? বলো মা। মেহেরিমার কথায় মলিন হেসে অভিষেক বলতে শুরু করেন, আমি আর হৃদিতের ফুপি আয়রা চৌধুরী ছিলাম বেস্ট ফ্রেন্ড। তোদের বাবা বলেছিল না, একবার ওর মাথা ফাটিয়ে দিয়েছিলাম আমি। একবার কার মাথা ফাটিয়ে দিয়েছিলাম আমি? তারপর হঠাৎ একদিন আমার সাথে কথা বলতে আসে। সেদিন থেকেই ওর সাথে আমার ভাব জমে যায়। আয়রার সাথে মাঝে মাঝেই চৌধুরী বাড়িতে যাওয়া হতো আমার। আমার সাথে একদিন আপাও চৌধুরী বাড়িতে যান। তার 1 মাস পর তোদের নানুর কাছে আপা হাত চায়। আয়রার বাবা হান্নান চৌধুরী, ওনার তৃতীয় পুত্র আয়মান চৌধুরীর জন্য। আপাকে দেখে আয়মান চৌধুরীর নাকি খুব পছন্দ হয়েছে। কখন কিভাবে আপাকে দেখেছেন আপা নিজেও জানতো না। আমার আপা ছিল চোখ ধাঁধানো সুন্দরী। তোমার নানু তো এক পায়ে খাড়া আপাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাবে রাজি হয়ে যায়। বাড়ির সবাই তোদের নানুর সিদ্ধান্তের পক্ষে থাকলেও বিপক্ষে ছিল শুধু তোদের বাবা। তোদের বাবার সাথে যোগ দিয়ে তোদের দাদাও ঘাট দাঁড়ানো শুরু করে। কিন্তু বাবা সবার কথা অগ্রাহ্য করে ধুমধাম করে বিয়ে দেন আপার। চৌধুরী বাড়ির বাকি 3 ছেলে তখনও বিয়ে হয়নি।
বড় দুটো ভাই রেখে আয়মান চৌধুরী আগে বিয়ে করেন। আয়মান চৌধুরীকে দেখতে সুদর্শন ছিল অনেকটা হৃদিতের মতো। গ্রামের সকলের মুখে মুখে তখন একটাই কথা, অতসীর রূপের মতো ওর ভাগ্যটাও সুন্দর, তাই তো এমন রাজপুত্রের মতো জামাই পেয়েছে। কিন্তু কে জানতো ওই সুন্দর ভাগ্যের আড়ালে লুকিয়েছিল এক নির্মম পরিহাস। বিয়ের 1 বছর পরেই আমরা সবাই জানতে পারি আয়মান চৌধুরীর দ্বিতীয় ওয়াইফ আপা। ওনার বউ বাচ্চা সব আছে, শহরে একটা বিয়ে করে বউ পালছেন। এটা উনি ছাড়া কেউ জানতো না। গ্রামে এসে আপাকে দেখে পছন্দ হয়ে যাওয়ায় বিয়ে করে ফেলেছেন। আপা ছিল নরম মনের মানুষ, সবটা জেনে খুব ভেঙে পড়ে তখন। হান্নান চৌধুরী নিজের ছেলের কর্মে লজ্জিত হয়ে বারবার ক্ষমা চান আপার কাছে। সবাই মিলে আপাকে বোঝানো হয় তখন। চৌধুরী আয়মান চৌধুরী ক্ষমা চান আপার কাছে, কথা দেন আপাকে কখনো অবহেলা করবেন না, আপাকে তার ন্যায্য অধিকার দেবে। আপাকে শহরে নিয়ে যায় নিজের সাথে। অল্পতেই খুশি হওয়া মেয়েটা সবটা মেনে নিয়ে নিজের সংসারে মনোযোগ দেয়। তারপর সব ঠিকঠাক। তার 6 মাস পরে হঠাৎ একদিন জানা যায় আয়মান চৌধুরী ড্রাগস এডিক্টেড। এটা তোদের বাবা জানতো বলেই বিয়েতে ঘাড় বেঁকিয়ে বসেছিল। তোদের নানু সবটা জানিয়েছে, কিন্তু বিশ্বাস করেনি। আপাকে শহরে নিয়ে যেয়ে রীতিমতো মারধর করতো ওই জানোয়ার। আমার নরম মনের আপা 6 মাস দিনের পরেই দিন দিন মুখ বুজে সহ্য করছে। মাসের পর মাস, দিনের পর দিন সব মুখ বুজে সহ্য করে গেছে। নিজের ছেলের এই অধপতনে ছেলের ত্যায্যপুত্র করেন হান্নান চৌধুরী। নিজের দায়িত্ব নিয়ে ঠিকভাবে আপাকে আমাদের বাসায় দিয়ে যান। আপা তখন 3 মাসের গর্ভবতী। নিজের ছেলের সব কীর্তি ধামাচাপা দেওয়ার জন্য গ্রামে ছড়িয়ে দেন আপা গর্ভবতী বলে এখানে থাকবেন। ওনার ছেলের কাজের ব্যবস্থা অন- অনেক, তাই ব্যস্ততা অনেক, তাই মাঝে মাঝে গ্রামে এসে দেখে যাবেন আপাকে। গ্রামের মানুষের তখন ভেতরে খবর কিছুই জানতো না, সহজেই সবটা বিশ্বাস করে নেয়। আপার শরীরে তখন মারের দাগ স্পষ্ট। আপা পর্দা করে করতো বিধায় সেগুলো কখনো কারো চোখে পড়েনি। একাধারে কথাগুলো বলে অগ্নিশেখ থামেন। মেহেরিমা মাধবী মায়ের মুখের দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। অগ্নিশেখ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলা শুরু করেন। মাঝে কেটেছে 4 মাস। আপা তখন 7 মাসের গর্ভবতী। আয়মান চৌধুরী একদিনের জন্য আপার খোঁজ নেননি। গ্রামে শুরু হয় আপাকে নিয়ে নানা ধরনের কানাঘোষা। একসময় দেখা যায় আপাকে দেখলেই সবাই মুখ কালো করে ফেলতো, ঠিকমতো কথা বলতো না। সবার ধারণা আপার চরিত্রের সমস্যা। বাচ্চাটা অন্যজনের বলে আরমান চৌধুরী আপার খোঁজ খবর নেয় না। আপা নিজেও সবটা বুঝতে পেরে নিজেকে ঘরবন্দি করে নেয়। আমি মা জোর করেও ঠিকমতো আপাকে খাওয়াতে পারতাম না। আমি আপার বিষয় নিয়ে বাবার সাথে কথা বলি। বাবা সেদিন কঠিন এক সত্য জানায় আমাকে। আপা নাকি বাবার নিজের মেয়ে না। শহরে ব্যবসার কাজে শেষ করে রাতে বাড়ি ফেরার পথে গ্রামের মাঠের মধ্যে আপাকে পেয়েছিল বাবা। এ কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বাবার সাথে এটাও জানা বাবার সাথে এটাও জানান আবাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এভাবে চল যেভাবে চলছে চলুক। স্বামী ছাড়া মেয়েদের জীবন কোনো দাম নেই, তাই উনি ডিভোর্সের পক্ষে না। সেদিন বাবার উপর চাপা অভিমান জন্মে আমার। সব থেকে কষ্ট পেয়েছিলাম তখন যখন দেখেছিলাম আমার আপা দরজার সামনে দাঁড়িয়ে ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে আছেন। সে দৃষ্টি কী নিদারুণ যন্ত্রণার। তারপর থেকে আমার আপা আরও চুপচাপ হয়ে যায়। একদিন হঠাৎ করে আপা হারিয়ে যান। কোথায় যান আমরা কেউ জানি না। কোথাও খুঁজে পাই না আপাকে। আপা আর কখনো ফিরে আসেনি। আপা আমাকে একটা চিঠি লিখে যান। আপা আমাকে ভালোবেসে শিউলি ফুল ডাকতো। আমাকে নাকি আপার কাছে শিউলি ফুলের মতো লাগতো। আমি নাকি শিউলির ফুলের মতো সুবাস ছড়াই সবখানে। কথাগুলো বলে অভিষেক এলোমেলোভাবে উঠে দাঁড়ান। ঘরের মধ্যে যে পুরনো একটা কাগজ নিয়ে ফিরে আসেন। মেয়েদের মাঝে কিছুক্ষণ মেরে বসে থাকেন, অতঃপর ধীরে ধীরে কাগজটা পড়ে শোনাতে শুরু করে। প্রিয় শিউলি ফুল, পানের চেয়ে প্রিয় বোন আমার। এর পৃথিবীতে আমাকে নিয়ে ভাবার মতো একমাত্র তুই আছিস। তাই তোকেই আমার মনের কথাগুলো বলতে চাই। না হলে হয়তো আর কোনোদিনও বলা হবে না। মনের অতৃপ্তি নিয়ে হারিয়ে যেতে হবে আমাকে।
জানিস শিউলি ফুল, আজ একটা জিনিস খুব করে অনুভব করলাম। মানুষের চেহারা সুন্দর হওয়া চেয়ে ভাগ্য সুন্দর হওয়া খুব বেশি প্রয়োজন। এ কেমন ভাগ্য আমার! না পেলাম স্বামীর সোহাগ, না পেলাম বাবার ভালোবাসা। ওই দিন বাবার সামনে না পড়ে কোনো প্রাণীর সামনে পড়লেও তো পারতাম। আমাকে ছিঁড়ে ছুঁড়ে খেয়ে ফেলতো। তবুও এমন জাহান্নামের মতো জীবন তো পেতাম না, হতো না আমার। বাবা কোনো দোষ নেই, দোষ আমার জন্মদাতা বাবা মায়ের। সন্তান পারলে না পারলে পালতে না পারলে নিয়েছেন কেন? আচ্ছা শিউলি ফুল, আমি কারোর জারজ সন্তান না তো? আল্লাহ! জানিস, এটা ভাবতে আমার বুক কাঁপছে, নিজের প্রতি ঘৃণা লাগছে। বাবা মায়ের সাথে আমি চিরতরে কৃতজ্ঞ থাকব, আমাকে ছোট থেকে আগলে বড় করার জন্য, পড়াশোনা করার সুযোগ করে দেওয়ার জন্য। তোকে আমি চির ঋণী, তোর কাছেও আমি চির ঋণী থাকব। তোর মতো আমায় কেউ কখনো বোঝেনি শিউলি ফুল। আল্লাহ যেন তোর মতো বোন সবাইকে দেয়। আর ছোটাছুটি করিস না লক্ষ্মী বোন আমার। যাকে তিন কবুল পরে বিয়ে করেছি তাকে ডিভোর্স দিতে পারবো না আমি। এত কঠিন মন যে আমার না। তবে হ্যাঁ, এই পৃথিবীর বুক থেকে নিজেকে হারানোর আগে তাকে তার পাপের শাস্তি দিয়ে যাব আমি। ওকে আমি শেষবারের মতো বলেছিলাম, জীবন তো খুব ছোট একটা, অতটা বড় না, ছোট্ট একটা জীবন কাটিয়ে দাও না আমার সাথে। এতে কি খুব ক্ষতি হয়ে যাবে তোমার? ওর উত্তর কী ছিল জানিস? বলেছিল, তুমি আমার ক্ষণিকের মোহ ছেলে, ভালোবাসা না। আচ্ছা, ভালোবাসা কি খুব কঠিন জিনিস? আমি তো না চাইতেও ওকে ভালোবেসে ফেলেছি। তাহলে ও কেন আমায় ভালোবাসতে পারলো না? ও চাইলে তো আমাদেরও সুন্দর একটা জীবন হতো, সুন্দর একটা সংসার হতো। কিন্তু ও তো চায়নি, তাই কিছুই হয়নি। শিউলি ফুল, সবসময় মনে রাখবি, প্রতিবাদ না করলেই প্রতিবাদ বাড়বে। চুপ থাকা ভালো, কিন্তু সব সময় না। আজ আমি চুপ আছি বলে সবাই আমার গর্ভের নিষ্পাপ বাচ্চাকে জারজ বলতে দুবার ভাবছে না। তাহলে আমার বাচ্চাটা পৃথিবীতে আসলে ওর কি হবে ভাবতে পারছিস? আমার শিউলি ফুল, তোর জন্য মন ঢালা দোয়া ভালোবাসা রইল। আল্লাহ যেন তোর জীবন সত্যিকারে একজন রাজপুত্র পাঠায়, যে তোকে নিজের সবটা দিয়ে আগলে রাখবে। আমার মতো ভাগ্য যেন তোর না হয়। তোর মতো ফুলেরা বাগানে মানায়, আর আমার মতো ফুলেরা আস্থা করে। ইতি বড় আপা। চিঠিখানা পড়া শেষ করে দীর্ঘশ্বাস ফেলেন অভিষেক। মেহেরিমার মাধবী চোখে পানি। এ কেমন ভাগ্য একটা মেয়ের! আপা হারিয়ে যাওয়ার 3 দিনের মাথায় আয়মান চৌধুরীর মৃতদেহ পাওয়া যায় ওনার নিজেরই বাড়িতে। ওনার ওয়াইফ ওই দিন বাবার বাসায় ছিলেন। আয়মান চৌধুরীর লাশ গ্রামে এনে দাফন কাজ সম্পন্ন করা হয়। দাফনের দিন ওনার ওয়াইফ ছিলেন গ্রামে। আয়মান চৌধুরী মারা যাওয়ার 2 দিন পর আপার লাশ পাওয়া যায় এই বিষ্ণু নদীতে। আমার আপা সাঁতার জানত না। অভিষেক এবার ফুঁপিয়ে কেঁদে ওঠেন। সময় নিয়ে নিজেকে সামলিয়ে কয়েকবার টানা নিঃশ্বাস ফেলেন। মাকে এদিয়ে দুবার এভাবে কাঁদতে দেখে মেহরিমা মাধবী কালামণিকে মা কতটা ভালোবাসে সহজেই বোঝা যায়। কালামণিকে নিজের চোখে না দেখলেও বুকে তীব্র যন্ত্রণা অনুভব হয় দুজনের। আপার মৃত্যুতে গ্রামের সবাই কম বেশি শোকাহত হন। হান্নান শেখ নিজেই নিজের ছেলের কৃতকর্ম প্রকাশ করে প্রকাশ্যে সবার নিকট ক্ষমা চান। আপাকে নির্দোষ প্রমাণ করেন। কিন্তু তাতে কি আমার আপাকে আমি ফিরে পেয়েছি? পাইনি তো। এটা আগে করলে হয়তো আমার আপা বেঁচে থাকতো। বাবার উপর চাপ ও অভিমান নিয়ে আমি একাই আপার ডিভোর্স পেপার রেডি করার জন্য ছোটাছুটি করতে থাকি। সেই সময় তখন আমাকে সাহায্য করেছিল চৌধুরী বাড়ির বড় ছেলে আরিফ হাসান চৌধুরী। বয়সের ব্যবধান থাকলেও আমরা দুজনে বেশ ভালো বন্ধু বন্ধু হয়ে উঠলাম। দুজনের আদরের ভাই বোন হারিয়ে ভেঙে পড়েছিলাম। আয়মানকে অন্যদের তুলনায় একটু বেশি ভালোবাসতেন আরিফ চৌধুরী। এত কিছুর পরেও আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট ছিল। ঢাবিতে পরীক্ষা দিতে যেয়ে আমাদের আরিফ চৌধুরী সাহায্য করেছিলেন। ওনার বর্তমান ওয়াইফ শ্রেয়া চৌধুরী মেসে থেকে আমি পরীক্ষা দিয়েছিলাম। বাবা ছিলেন আরিফ চৌধুরীর মেসে। আরিফ তারপর এভাবে আরও 7 মাস 8 মাস কেটে 7-8 মাস কেটে যায়।
হঠাৎ একদিন আরিফ চৌধুরী নিজের প্রস্তাব রাখেন বাবার কাছে। আমাকে নাকি বিয়ে করতে চান। বাবা আমার মতামত জানতে চাইলে আমি হে বলে দিই। আপার সাথে এত কিছু ঘটার পরেও কেন যেন আরিফ চৌধুরীকে আমি ঘৃণা করতে পারতাম না। আমার মনে হতো হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। উনি বন্ধু হিসেবে যেমন অমায়িক, হাজবেন্ড হিসেবে নিশ্চয়ই তেমনই হবেন। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। নির্দিষ্ট দিনে আমি আর 5টা বিয়ের মতো একটা সুন্দর সংসারের আশায় বউ সাজি। কিন্তু বিয়ের দিন আরিফ চৌধুরী কোথায় যেন চলে যান। আমার স্বপ্ন আর পূরণ হয় না। গ্রামে ছড়িয়ে পড়ে অবনীর চরিত্রের সমস্যা, তাই ওকে বিয়ে করার ভয়ে বর পালিয়েছে। আমার মতো চরিত্রহীন মেয়েকে নাকি কেউ কখনো বিয়ে করবে না। অথচ ওনারা জানতো না আমি ছিলাম কারো স্বপ্নের শখের নারী। ওই অবস্থায় আমি একদম ভেঙে পড়ি। আমার বারবার মনে হতে থাকে বোধহয় আপার মতোই কিছু হতে চলেছে আমার সাথে। আমার বিয়ে পাকাপোক্ত হওয়ার দিনই তোদের দাদা তোদের বাবাকে চিঠি পাঠিয়েছেন। তখন চিঠি যেতে সপ্তাহখানেক সময় তো লাগতই। তোদের বাবা আমার বিয়ের খবর পেয়ে ছুটে আসেন। আমাকে বিয়ে করে কলঙ্কের হাত থেকে রক্ষা করেন। 3 মাস পর আরিফ চৌধুরী বউসহ গ্রামে আসেন। হান্নান চৌধুরী গ্রামের মোড় থেকেই ওনাকে তাড়িয়ে দেন। বাড়িতে না পা রাখতেও দেন না। তারপর আরিফ চৌধুরী আর কখনো গ্রামে আসেনি। উনি তোমার সাথে প্রতারণা করে শ্রেয়া চৌধুরীকে কেন বিয়ে করেছিলেন মা? মেহরিমার কণ্ঠে ক্রোধ স্পষ্ট। মেয়ের কথায় অবনী শেখ মুচকি হাসেন। সেই যে করেছে সে ভালো জানবে মা। যাই হোক, একটা কথা কি জানিস মা? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুই কিছু বছর পর পিছু ফিরে তাকাবি, দেখবি তোর সাথে যা হয়ে গেছে ভালোই হয়েছে। আমার ক্ষেত্রে ঠিক সেটাই। তোর বাবার মতো কখনো কেউ হতে পারবে না। ওকে পেয়ে আমি পরিপূর্ণ ছিলাম। আমার আর কিছু চাওয়ার ছিল না জীবনে। তোমার প্রথম ভালোবাসা কি তবে আরিফ চৌধুরী ছিলেন মা? মাধবীর কথায় অভিষেক হেসে ওঠেন। আমার পাগলি মেয়ে, তা কেন হতে যাবে? আরিফ চৌধুরী কেবল আমার একজন ভালো বন্ধু ছিলেন। ওনার জন্য কখনো ওইরকম কোনো কিছুই অনুভব করিনি আমি। শুধু প্রতারণার শিকার হয়েছিলাম বলে তোর বাবাকে ভালোবাসতে একটু সময় লেগেছিল। এই যা, তাছাড়া এমন কিছুই না। আমার প্রথম ভালোবাসা তোর বাবা। মায়ের কথাগুলো শুনে মেহেরিমা নিজের ভাবনা জগতে চলে যায়। কি এত ভাবছে? মন মস্তিষ্কে কি চলছে কে জানে? হয়তো ওর সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তবু কোথাও একটা কিন্তু থেকে যায়। মুখে বলে, মা, এই জন্যই কি উনি ওনার পরিবারের কাউকে সহ্য করতে পারেন না? হৃদিতের কথা বলছিস? হুম, হয়তো বা। তোর বাবার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে জানিস? কি? বাবার না অপারেশন করে করা হলো মা? হ্যাঁ, তোর বাবা অতিরিক্ত টেনশনে ছিল বিজনেস নিয়ে। তাই দ্বিতীয়বার বড়সড় অ্যাটাক হয় ওর। হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথেই ওর পালস রেট কমে আসে। 5 মিনিট পর নার্স এসে বলে তোর বাবা আর নেই। বাবার বিজনেস নিয়ে টেনশন ছিল, তুমি আমাকে আগে জানাওনি কেন মা? আমি গতকাল জেনেছি তোর বাবার ডায়েরি পড়ে। রিজনটা ছিল কী ছিল সেটা তুই সময় হলে জানতে পারবি। শুধু এটুকু বলবো, ওই চৌধুরী বাড়ির পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তোকে শক্ত থেকে সবটা মোকাবেলা করতেই হবে নীলাক্ষী। আই সোয়ার মা, বাবার মৃত্যুর পেছনে যদি চৌধুরী বাড়ির কারো হাত থাকে, তাকে আমি নিজে হাতে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। এমনিতেও আমার সহজ সরল খালামণিকে বেঁচে থাকতে দেয়নি ওরা। তোমাকে কষ্ট দিয়েছে ওরা। আমার কেন যেন মনে হচ্ছে তুমি সবটা বলনি মা। কোথাও একটা কিন্তু রেখে দিয়েছ। মেহেরিমার চোখে মুখে আলাদা তেজ ফুটে ওঠে। অনিশেক মুগ্ধ চোখে নিজের মেয়েকে দেখেন। এ যেন ওনারই প্রতিচ্ছবি। অভিষেকের কথা শুনে দরজার নিকট দাঁড়ানো হৃদিত কিছুক্ষণের জন্য থমকায়। তবে কি ওর ধারণা সঠিক? যেটা ভেবেছিল ঠিক সেটাই হয়েছে? নিজের পাপের শাস্তি এবার সবাইকে পেতে হবে। হৃদিত নিজে হাতে দেবে শাস্তি। আজকে গল্প বলার সময় হয়তো অনেক নয়েজ পেয়েছো। আমি এক্সট্রিমলি সরি ফর দিস। আসলে তোমাদের গল্প দিতে পারছিলাম না, একটু পরিবেশ হয়ে উঠতেছিল না রমজান মাসেকে। তাই ছাদে গিয়েছিলাম রেকর্ড করার জন্য। আর আমার অতিথি
আপ্যায়ন পেতে পাখিগুলো এসে কিচিরমিচির শুরু করে দিয়েছিল। তোমরা রাগ করো না, পরবর্তীতে চেষ্টা করব নয়েজ ফ্রি রেকর্ড করার জন্য। টাটা, বাই বাই।